শেষ ১৬তে ওঠার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে। জয়ের লক্ষ্য আলবিসেলেস্তাদের, আরেকটি চমকের অপেক্ষায় নবাগতরা। ইরানে চলছে প্রয়াত আয়াতুল্লাহ খামেনিকে বিদায়ের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও ধর্মীয় নেতাদের শ্রদ্ধা। ২ কোটি লোক সমাগমের সম্ভাবনা। মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে প্রকৃত উন্নয়ন, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। কিছু কিছু স্থানে বিরোধী এমপিদের বরাদ্দ কম দেওয়ার অভিযোগ ডাক্তার শফিকুরের। খুলনায় দুর্বৃত্তদের গুলিতে স্কুল ছাত্রী আহত, হাসপাতালে ভর্তি। অপরাধীদের শনাক্ত করতে অভিযানে নেমেছে পুলিশ। দর্শক, আমন্ত্রণ যমুনা নিউজে। সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার, আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ভোরে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা কেপ ভার্দে পরীক্ষা। তবে আলবিসেলেস্তাদের হারিয়ে আরও একটি চমকের অপেক্ষায় কেপ ভার্দে। বিপরীতে প্রতিপক্ষকে সমীহ করলেও জয়েই চোখ আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনির। বাংলাদেশ সময় ভোর 4টায় শুরু হবে দুই দলের লড়াই। যুক্তরাষ্ট্র থেকে মুজনেবিন তারেকের পাঠানো প্রতিবেদন। বিশ্বকাপ শুরুর ৩ সপ্তাহ পর চেনা আঙিনায় লিওনেল মেসি। ইন্টার মায়ামির অনুশীলন গ্রাউন্ডে সঙ্গী ডি পল সহ পুরো দল। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া আলবিসেলেস্তাদের। স্বস্তির খবর, চোটমুক্ত হয়ে ম্যাচ খেলার জন্য ফিট সেন্টার ব্যাক রোমেরো। জায়গা ছেড়ে দিতে হতে পারে ওতামেন্ডিকে। লেফট ব্যাকে তাগলিয়াফিকোর পরিবর্তে মেদিনা হতে পারেন স্কালোনির পছন্দ। জর্ডানের বিপক্ষে বিশ্রামে থাকা মিডফিল্ড ত্রয়ী ডিপল, অ্যালিস্টার ও এনজো ফার্নান্দেজ ফিরছেন কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে। আক্রমণ ভাগে লাউতারো নাকি আলভারেজ চূড়ান্ত করেননি স্কালোনি। উরুগুয়ে ও স্পেন, দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নকে রুখে দেয়া কেপ ভার্দেকে নিয়ে বাড়তি সতর্ক আর্জেন্টাইন মাস্টারমাইন্ড। সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উরুগুয়ের পরিবর্তে কেপ ভার্দেকে সম্ভাব্য প্রতিপক্ষ মেনে নিয়েছেন প্রস্তুতি। তবে তীব্র রোদ ও গরমে ম্যাচ নিয়ে আছে অস্বস্তি। কেপ ভার্দে এমন একটা দল যারা এখনো হারেনি। কিছু ম্যাচে তো ওরা আরো বেশি পাওয়ার যোগ্য ছিল। যেমন সৌদি আরবের বিপক্ষে ম্যাচটা আমার মনে হয় ওদেরই জেতা উচিত ছিল। ওদের দলে টেকনিক্যালি বেশ দক্ষ খেলোয়াড়ও আছে। এক কথায় দলটা বেশ ভালো। আমরা এটা আগেই বুঝতে পেরেছিলাম। শেষ পর্যন্ত ওরাই পরের রাউন্ডে উঠেছে, আর সত্যি বলতে এতে আমরা মোটেও অবাক হইনি। অভিষেক আসরে এখন পর্যন্ত অপরাজিত কেপ ভার্দে। গ্রুপ পর্বে ৩ ম্যাচে 2টিতেই ক্লিনশিট। সবচেয়ে কম আয়তন ও জনসংখ্যার দেশ হিসেবে নকআউটে পা রেখে এরই মধ্যে ইতিহাস গড়েছে আটলান্টিক পারের দেশটি। মেসি ডিপলদের দুঃস্বপ্ন উপহার দিতে প্রস্তুত গোলরক্ষক ভোজিনিয়া। জমাট মিডফিল্ডে প্রতিপক্ষকে রুখে দিয়ে গতিময় কাউন্টার অ্যাটাকে আর্জেন্টিনাকে চমক উপহার দেওয়ার পরিকল্পনা কেপ ভার্দের। সঙ্গে কাজ করছে মেসি ও বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলার রোমাঞ্চ। আমরা এখানে যোগ্যতার বলে এসেছি। আমরা কোনো ভয় ছাড়াই মাঠে নামবো, আমাদের প্রতিপক্ষের মুখোমুখি হব, আর বিশ্বাস রাখতে পারি যে ম্যাচ জেতার সুযোগ আমাদেরও রয়েছে। বিশ্বকাপের এই পর্বে এসে হারানোর কিছু নেই কেপ ভার্দের। তবে অঘটনের চাপ বেশ ভালোই তাড়িয়ে বেড়াচ্ছে আর্জেন্টিনাকে। মায়ামিতে এই রোদ তো এই বৃষ্টি, আর এই লুকোচুরি খেলার মাঝেই মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। মেসির বিশ্বকাপ যাত্রা থামিয়ে দিবে কি চমক দেখানো কেপ ভার্দে, নাকি বিশ্বকাপে নিজেদের রূপকথার গল্প এখানেই থেমে যাবে আটলান্টিক পারের দেশটির? এই হার্ড রক স্টেডিয়াম কার জন্য কি চিত্রনাট্য সাজিয়ে রেখেছে সেটি এখন দেখার অপেক্ষা। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপের রাউন্ড অফ 32-এ প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে কলম্বিয়া ও ঘানা। শনিবার কানসাস সিটি স্টেডিয়ামে ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল 7:30টায়।
গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়ার সামনে বড় চ্যালেঞ্জ ঘানার শক্ত রক্ষণ। গ্রুপ কে এর শীর্ষ দল হিসেবে নকআউটে উঠেছে কলম্বিয়া। উজবেকিস্তানকে 3-1 আর DR কঙ্গোকে 1-0 গোলে হারায় হামেস রদ্রিগেজরা। পর্তুগালের সঙ্গে করে গোলশূন্য ড্র। অন্যদিকে তৃতীয় স্থান অধিকারী দলগুলোর একটি হিসেবে শেষ 32-তে উঠেছে ঘানা। কলম্বিয়ার আক্রমণে থাকবেন লুইস দিয়াস, লুইস সুয়ারেজ ও জেমস রদ্রিগেজ। ঘানার ভরসা অভিজ্ঞ জর্ডান আইউ, টমাস পার্টে ও তেয়ান সেমেনিও। এর আগে কোনো বিশ্বকাপ প্রীতি ম্যাচ বা অন্য কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে একে অপরের মুখোমুখি হয়নি। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে ঢল নেমেছে বিদেশি প্রতিনিধিদের। বিভিন্ন দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ছাড়াও প্রয়াত খামেনিকে শ্রদ্ধা জানাচ্ছেন রাজনৈতিক ও ধর্মীয় নেতারা। এর মধ্যে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান। তেহরান গিয়েছেন কাতার, তুরস্ক, ভারতের প্রতিনিধি দল। খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। মার্কিন ইসরায়েলি হামলায় নিহত হওয়ার 4 মাস পর শুরু ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বিদায় আনুষ্ঠানিকতা। শুক্রবার তেহরানে খামেনির কফিন প্রকাশ্যে আনা হয় বিদেশি অতিথি ও ইরানের শীর্ষ কর্মকর্তাদের শ্রদ্ধা জানানোর জন্য। ইরানের গ্র্যান্ড মুসাল্লাহ মসজিদে আলী খামেনিকে শেষ শ্রদ্ধা জানান বাংলাদেশের পার্লামেন্ট স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমদ। এর আগে দেশটির স্পিকার বাঘের গালিবাফের সাথে বৈঠক করেন তিনি। ইরানের সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এ সময় তার সঙ্গে ছিলেন দেশটির সেনাপ্রধান আসিম মুনির। পাকিস্তানের পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির জানাজায় উপস্থিত হন ভারতের হিন্দু, মুসলিম ও শিখ ধর্মের নেতারাও। বিদেশি প্রতিনিধি দলের তালিকায় ওমান এবং কাতারের নাম থাকলেও ছিল না সৌদি আরবের নাম। তা সত্ত্বেও অপ্রত্যাশিতভাবে প্রয়াত সর্বোচ্চ নেতাকে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সৌদি আরবের উপরাষ্ট্রপতি। খামেনিকে শ্রদ্ধা জানান ইরাকের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকার। এছাড়াও দেশটির রাজনৈতিক নেতারাও অংশ নেন ইরানের সর্বোচ্চ নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী, জর্জিয়া ও তাজিকিস্তানের প্রেসিডেন্টও যোগ দিয়েছেন এই আনুষ্ঠানিকতায়। আজারবাইজান, উজবেকিস্তান, বেলারুশের পার্লামেন্ট স্পিকার, কাতারের সুরা কাউন্সিল স্পিকারও শ্রদ্ধা জানান প্রয়াত খামেনিকে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট, কাজাখস্তান, নিকারাগুয়ার পররাষ্ট্রমন্ত্রী, ওমান, আফগানিস্তান ও ভারতের প্রতিনিধি দলও বর্তমানে অবস্থান করছেন তেহরানে। হিজবুল্লাহর শীর্ষ নেতারাও অংশ নেন শেষ বিদায়ের আনুষ্ঠানিকতায়। ছিলেন ফিলিস্তিনের প্রতিনিধি দলও। রাশিয়ার মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিরা সম্মান জানিয়েছেন খামেনিকে। এছাড়াও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মীয় ও রাজনৈতিক নেতারাও হাজির হয়েছেন তেহরানে। এদিন ইরানের প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী, IRGC ও সেনাবাহিনীর শীর্ষ কমান্ডার সহ দেশটির উচ্চপদস্থ কর্মকর্তারাও তাদের প্রিয় আয়াতুল্লাহ খামেনিকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। শুধু রাস্তাঘাট নয়, মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করতে পারাই প্রকৃত উন্নয়ন। ঠাকুরগাঁওয়ে সোলার সেচ পাম্প উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে এমনটাই বললেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, প্রকৃত উন্নয়ন সেটাই যার মাধ্যমে সাধারণ মানুষ উপকৃত হয়। সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব সোলার সেচ পাম্প তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন ঠাকুরগাঁওয়ের সাইকেল মেকানিক সোলেমান আলী। সকালে ঠাকুরগাঁওয়ের রায়পুর ইউনিয়নে সোলেমান সোলার সেচ পাম্পের উদ্বোধন করেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা এবং অবকাঠামোগত উন্নয়ন করবে সরকার, তবে সোলেমানের উদ্ভাবন থেকে মানুষ উপকৃত হবে। এটাই প্রকৃত উন্নয়ন। খালি রাস্তাঘাট আর মসজিদ, মাদ্রাসা চাইলে ভাই উন্নয়ন হয় না। এইটা হচ্ছে উন্নয়ন। নিজের আয় বাড়াইছে, মানুষের আয় বাড়াচ্ছে, এটাই হচ্ছে কাজ। আমার 30টা পরিবার। রাস্তাঘাট তো চলবেই, রাস্তাঘাট হবে, সরকার করবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়াবে, এগুলো হচ্ছে কাজ। দেশীয় প্রযুক্তি নির্ভর এই উদ্ভাবন সরকারি সহায়তায় সর্বত্র ছড়িয়ে দেওয়ার পাশাপাশি সোলেমানকে সহযোগিতারও আশ্বাস দেন মন্ত্রী। এর আগে সোলার সেচ পাম্পের কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আমরা সকলের পক্ষ থেকে তার এই প্রজেক্টটিকে আরও বড় করা, জনগণের কাছে পৌঁছে দেওয়া এবং আরও সাশ্রয়ী করার জন্য চেষ্টা করব।
পরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বেসরকারি একটি টেলিভিশনের বর্ষপূর্তি অনুষ্ঠানে যোগ দেন মির্জা ফখরুল। বলেন, রাজনীতিবিদদের ভুল ত্রুটি ধরে দিয়ে সঠিক পথ দেখানোই সাংবাদিকদের দায়িত্ব। আপনারা সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। চিন্তা করবেন না। বিরোধী দলের এমপিরা কিছু কিছু স্থানে কম বরাদ্দ পাচ্ছেন বলে অভিযোগ করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। নেত্রকোনায় গণমাধ্যম কর্মীদের কাছে এই অভিযোগ করেন তিনি। উন্নয়নে বৈষম্য করলে তা মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী দলীয় নেতা। এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেন জামায়াত আমির। নেত্রকোনা সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সভায় বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, কিছু কিছু স্থানে সরকারি দলের সংসদ সদস্যরা যা বরাদ্দ পাচ্ছেন, বিরোধী দলের এমপিরা তা পাচ্ছেন না। যে সমস্ত এলাকায় বর্তমান সরকারি দলের সংসদ সদস্যরা রয়েছে সেগুলোকে কিছু দান দেওয়া হয়েছে, সেই সমস্ত এলাকায় যা দেওয়া হয়েছে বিরোধী দলীয় সদস্যদের ওখানে তা দেওয়া হয়নি। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই বলে অভিযোগ করেন জামাত আমির। বলেন, মাদকের কারণে নষ্ট হচ্ছে যুব সমাজ। যে সরকারে আসে আগের চেয়ে এখন আইন শৃঙ্খলা ভালো, এই আগটা বুঝতে পারলাম না এখন। আমরা দেখতেছি যে দেখতে দেখতে আমাদের সমাজ ডুবে যাচ্ছে। আইসেই বলে যে আগের চেয়ে এখন ভালো, এবারও বলেছেন। মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকায়। উনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হয়। পরে পাবলিক হলে রুকন সম্মেলনে যোগ দেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সাইফ আহমেদ, যমুনা নিউজ। খুলনা মহানগরে ইতি নামের 10ম শ্রেণীর এক ছাত্রীকে গুলি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত 9টার দিকে সদর থানা পশ্চিম রূপসাবেরী বাঁধ এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মোটরসাইকেলে করে আসা হেলমেট পরা 2 যুবক ইতিকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় গুলিটি তার বাম পায়ে বিদ্ধ হয়ে অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পুলিশ জানায়, ঘটনাটি রহস্যজনক, তদন্তের পর বিস্তারিত জানা যাবে। পড়া শেষ করে পাশে বান্ধবীর সাথে বসে গল্প করতেছিল। এবার এর ভিতরে কোথা থেকে হেলমেট পরিধান করে 2-3টা মোটরসাইকেলে 2-3 জন লোক আসলো, আইসে একটা গুলি করে দিয়ে চলে গেল। আমাদের একটু সন্দেহ আছে, এ কারণে আমরা তদন্ত শেষ না করে বলতে পারতেছি না যে একটা মেয়ে 10ম শ্রেণীতে পড়ে, সে যদি দাঁড়ায় থাকে কাউকে মারতে দেয়, তার গায়েই লাগবে। এটা তার আচরণ অনুযায়ী মনে হচ্ছে যে সে সঠিক কথা বলতেছে কিনা, এই জন্য একটু গভীর তদন্ত না করে এর বাইরে আর বলা যাচ্ছে না। আগামী 6 মাসের মধ্যে দেশের সব 50 শয্যার হাসপাতালকে 100 শয্যায় উন্নীত করার কথা জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন। শুক্রবার বিকেলে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণে কৃষকদের মাঝে বীজ, লেবুর চারা ও সার বিতরণ শেষে কথা বলেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী জানান, কিডনি রোগীদের যেন ঢাকা যেতে না হয়, সেজন্য সব উপজেলা হাসপাতালে 10 শয্যার কিডনি ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে। আগামীতে নরসিংদীতে 1000 শয্যার হাসপাতাল করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, জনগণের সার্বিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর। হামু উপসর্গ নিয়ে শুক্রবারও 5 জনের মৃত্যু হয়েছে। নতুন রোগী ভর্তির সংখ্যা 1107। তবে গত এক সপ্তাহে তুলনামূলক কমে আসছে নতুন ভর্তির সংখ্যা। মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালে হামু উপসর্গ নিয়ে ভর্তি আছেন 35 জন। আক্রান্তদের অনেকে গেল কদিন ধরে এই হাসপাতালে ভর্তি। এদিকে ডিএনসিসি হাসপাতালে গত 24 ঘন্টায় হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে 100 জন। গত 24 ঘন্টায় হাসপাতালটিতে হামে 1 জনের মৃত্যু হয়েছে, যার বয়স 33 বছর। সিলেটে গেল 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে প্রাণ গেছে আরও এক শিশুর। প্রাদুর্ভাব শুরুর পর শুধু এই বিভাগে 85 জনের মৃত্যু হলো। এছাড়া ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার হাসপাতালে হামু উপসর্গ নিয়ে রোগী ভর্তি আছেন। দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। পরিস্থিতি এখনও তীব্র না হলেও এবার ডেঙ্গু ভিন্ন ভ্যারিয়েন্ট হামের প্রকোপ, এডিসের লার্ভা বেড়ে যাওয়া এবং আবহাওয়ার কারণে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে। বারবারই এ ব্যাপারে সতর্ক করেছেন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। হাসপাতালগুলোতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এখনও কম, কিন্তু প্রতিদিনের ঊর্ধ্বমুখী প্রবণতা দিচ্ছে সতর্কবার্তা। গুরুতর রোগীদের পাঠানো হচ্ছে ঢাকায়। এবার বিভিন্ন জেলায় অন্যান্য বছরের তুলনায় বেশি মাত্রায় এডিসের লার্ভা পাওয়া যাচ্ছে। তাই মশার প্রজনন স্থল ধ্বংস, লার্ভা নিধনে কার্যকর ব্যবস্থা না নিলে ডেঙ্গু প্রকোপ দীর্ঘ হওয়ার শঙ্কা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। আর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া, নিজ ও আশপাশের বাসাবাড়ি পরিষ্কার রাখা এবং হাসপাতালগুলোকে প্রস্তুত রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের জয় উদযাপনকে কেন্দ্র করে বিবাদে রাজধানীর আদাবরে বিএনপি নেতা আবুল বাশার খুন হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। খুনের ঘটনায় 4 জনকে আটক করেছে ডিবি পুলিশ। ঘটনার প্রধান আসামি মোহাম্মদ সুমন ও মোহাম্মদ শহীদকে গ্রেফতার করেছে র্যাব 2। ক্ষোভ থেকে ছুরিকাঘাতের ঘটনা। এই ঘটনায় এখনো ভুক্তভোগীর পরিবার থেকে কোনো মামলা হয়নি। 29 জুলাই ব্রাজিল জাপান ম্যাচ শেষে ব্রাজিলের জয়ে আনন্দ মিছিল বের হয়। এ সময় সেখানে এক যুবককে মারধরের ঘটনা ঘটে। এ নিয়ে 1 জুলাই রাতে নবোদয় হাউজিং সোসাইটিতে সালিশে বসে। সেখানেই দুপক্ষের মধ্যে উত্তেজনার এক পর্যায়ে ছুরিকাঘাতে আহত হন আদাবর ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা। পরে হাসপাতালে মারা যান আবুল বাশার। সাদ্দাম হোসেন চিকিৎসাধীন। স্থানীয়রা বলছেন পূর্বশত্রুতা ছাড়া কেউ কাউকে এভাবে মারতে পারে না। সালিশের পরে সব বাইরে গেছে, পরে দেখছি আসি এখানে লোকজন পড়ে গেছেন। এরপরে কিছু লোকে রিক্সা টুকাই হসপিটালে নিয়ে গেছে। সিসি ক্যামেরা ফুটেজ নিল পুলিশ এসে, তারপর আমরা ওই যে ফুটেজে দেখলাম যে কি গেল ঘটনা এগুলো। হত্যায় জড়িত থাকার অভিযোগে রিপন নামে একজন সহ 4 জনকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এর সঙ্গে রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানায় পুলিশ। ব্রাজিল জাপান ম্যাচ দেখা এবং বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এই বিরোধের ধারাবাহিকতায় বুধবার রাতে নবোদয় কাঁচাবাজার সংলগ্ন ডি ব্লকের 1 নম্বর সড়কে অনুষ্ঠিত একটি সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্র দ্বারা গুরুতর আহত হন। বিশ্বকাপের এই সময়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে রাতে বড় স্ক্রিনে খেলা দেখার জায়গাগুলোতে নজরদারি বাড়াবে পুলিশ। আমি আমারটা নিয়ে আনন্দ করব, অপরকেও তার সুযোগ দিতে হবে তারটা নিয়ে আনন্দ করার জন্য। আর যেটা বললেন যে বড় বড় স্ক্রিনে দেখা হয়, এটা আমরা করতেছি এবং এটা আমাদের থানা থেকে বলা হয়েছে যে কোথায় কোথায় এরকম স্ক্রিনটা নেয় তাদের সঙ্গে যোগাযোগ করবে, তারাও লোক রাখবে, আমরাও লোক রাখবো, যেরকম ওরকম কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এদিকে প্রয়াত মাওলানা দেলোয়ার হোসেন সাইদির পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে নিখোঁজ হওয়া সুখরঞ্জন বালিকে গুমের ঘটনায় গ্রেফতার সাবেক সহকারী পুলিশ সুপার ফজলুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। গত রাতে বাড্ডা থেকে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আমাদেরকে একটা রিকুইজিশন দিয়েছিল, সেই রিকুইজিশনের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফর ও 2 দেশের সম্পর্কের গতিপথের ওপর নজর রাখছে ভারত। নয়াদিল্লিতে এক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, তিস্তা নদী প্রকল্প নিয়ে ভারতের মনোভাবের কথা বাংলাদেশকে জানানো হয়েছে। এ বিষয়ে যা কিছু অগ্রগতি তা সার্বিকভাবে বিবেচনা করা হবে। India's development assistance for projects in Bangladesh is based on a mutually agreed. বাংলাদেশ বিভিন্ন প্রকল্পের জন্য ভারতের উন্নয়ন সহায়তা পারস্পরিকভাবে সম্মত একটি রোডম্যাপ বা কর্মপরিকল্পনার উপর ভিত্তি করে তৈরি, যা নিয়মিত পর্যালোচনা করা হয়। তিস্তা প্রকল্প নিয়ে আমাদের অভিমত নিয়ে বাংলাদেশের সাথে এরই মাঝে কথা হয়েছে। তিস্তা ইস্যুতে সার্বিক ব্যবস্থা বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।